আজকে আমরা শুরু করব ক্লাস 12-এর ট্যাক্সেশন। আগের দিন আমরা শুরু করেছিলাম যে চ্যাপ্টার, তার নাম ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইনস। আজকে আমরা পড়ব তার সেকেন্ড পার্ট। আগের দিন আমরা জেনেছিলাম বেসিস অফ চার্জেস বলতে আমরা কি বুঝি, ক্যাপিটাল অ্যাসেট বলতে আমরা কি বুঝি, কোনগুলো ক্যাপিটাল অ্যাসেট কোনগুলো ক্যাপিটাল অ্যাসেট নয়, আর ক্যাপিটাল অ্যাসেটের ক্লাসিফিকেশনই বা কোনগুলো। আজকে আমরা বিভিন্ন কেস স্টাডির মাধ্যমে বোঝার চেষ্টা করব কোনগুলো শর্ট টার্ম আর কোনগুলো লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট। চলো দেখে নিই। স্টেট উইথ রিজন whether the asset is short term or long term in the below scenarios। অর্থাৎ নিচের প্রশ্নগুলো পড়ে আমরা বোঝার চেষ্টা করব কোনগুলো শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট আর কোনগুলো লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট, আর তার যুক্তি খোঁজারও চেষ্টা করব। প্রথম প্রশ্ন, এ পারচেসড এ হাউস প্রপার্টি অন 1st April 2017 and transferred it on 15th June 2019। দেখো এখানে একটাই অ্যাসেটের কথা উল্লেখ আছে, সেটা হলো হাউস প্রপার্টি। আমরা জানি হাউস প্রপার্টি হলো ইমুভেবল অ্যাসেট, আর যে কোনো ইমুভেবল অ্যাসেট মানেই সেটা ক্যাপিটাল অ্যাসেট, তাই হাউস প্রপার্টিও আমাদের এখানে ক্যাপিটাল অ্যাসেট। হাউস প্রপার্টির পিরিয়ড অফ হোল্ডিংটা এবার আমরা দেখার চেষ্টা করব। হাউস প্রপার্টির পিরিয়ড অফ হোল্ডিং হলো 1st April 2017 থেকে 15th June 2019, মানে এটা 26 মান্থসের একটু বেশি হোল্ড করা হয়েছে। আমরা জানি সাধারণভাবে যে কোনো প্রপার্টি যদি 36 মান্থসের বেশি হোল্ড করি আমরা, তাহলে আমরা তাকে বলি লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট। যদি 36 মান্থস বা তার কম হোল্ড করি তাহলে আমরা তাকে বলি শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট। এখানে হাউস প্রপার্টি অনলি 26 মান্থস প্লাস হোল্ড করা হয়েছে, কিন্তু তা 36 মান্থসের থেকে কম, তাই হাউস প্রপার্টিকে আমরা বলবো শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট। চলো চলে যাই দ্বিতীয় প্রশ্নে। Be acquired units of a mutual fund on 1st August 2018 and he transferred these units on 15th August 2019। এখানে দেখো আমরা আগেই জেনেছিলাম ইউনিট অফ মিউচুয়াল ফান্ড হলো ক্যাপিটাল অ্যাসেট, কিন্তু আমাদের আগে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল, মনে করে দেখলে দেখবে যদি মিউচুয়াল ফান্ডের কোনো ইউনিট 1023D-তে মেনশন করা থাকে তাহলে সেক্ষেত্রে সেটা শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট হবে নাকি লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট হবে সেটা ডিপেন্ড করে তার পিরিয়ড অফ হোল্ডিং 12 মান্থসের বেসিসে। অর্থাৎ সেখানে 36 মান্থসকে কিন্তু কনসিডার করা হয় না। যদি 12 মান্থসের বেশি টাইম সেটাকে হোল্ড করা হয় তাহলে সেটা হয় লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট, যদি 12 মান্থস বা তার কম হোল্ড করা হয় তাহলে হয় শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট। এখানে আমরা দেখে নেব পিরিয়ড অফ হোল্ডিং কত আছে। এখানে পিরিয়ড অফ হোল্ডিং হলো 1st August 2018 থেকে 15th August 2019, মানে 12 মান্থসের বেশি। যেহেতু 12 মান্থসের বেশি হোল্ড করা আছে তাই আমরা এখানে ধরবো এটা লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট। একটা কথা কিন্তু মনে রাখবে, পরীক্ষায় যদি কিছু বলে না দেওয়া থাকে তাহলে ধরে নেবে যে মিউচুয়াল ফান্ডের সেই ইউনিটটা সেকশন 1023D-তে মেনশন করে দেওয়া আছে। চলে যাব তৃতীয় প্রশ্নে। She acquired jewelry on 12th Jan 2016 which were later sold on 13th November 2019। এখানে দেখো জুয়েলারির কথা বলা হয়েছে। আমরা জানি জুয়েলারি মুভেবল অ্যাসেট। মুভেবল অ্যাসেটের ক্ষেত্রে যদি পার্সোনাল এফেক্ট থাকে তাহলে সেটা ক্যাপিটাল অ্যাসেট হিসেবে ট্রিট হয় না, কিন্তু আমরা এটাও জানি যে জুয়েলারি মুভেবল অ্যাসেট হলেও সেটা কিন্তু পার্সোনাল এফেক্টের মধ্যে পড়ে না, তাই জুয়েলারিকে আমরা ক্যাপিটাল অ্যাসেট হিসেবেই ট্রিট করব। এবার দেখে নেব আমরা জুয়েলারির পিরিয়ড অফ হোল্ডিং কত। জুয়েলারির পিরিয়ড অফ হোল্ডিং 12 Jan 2016 থেকে 13th November 2019, অর্থাৎ 41 মান্থস। আমরা জানি জেনারেলি 36 মান্থসের বেশি কোনো প্রপার্টি হোল্ড করলে আমরা তাকে বলি লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট। যেহেতু এটা 41 মান্থস হোল্ড করা হয়েছে সেই জন্য এটাকে আমরা বলবো লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট। চলো চলে যাই আমাদের শেষ উদাহরণে। D purchased shares of a company through NSE broker on 1st Feb 2018. These shares were transferred on 15th Jan 2019।
আমরা সবাই জানি শেয়ারস হচ্ছে ক্যাপিটাল অ্যাসেট, কিন্তু শেয়ারসের ক্ষেত্রে কিছু এক্সেপশন রয়েছে। শেয়ার যদি ইন্ডিয়ান স্টক এক্সচেঞ্জে এনলিস্টেড থাকে তাহলে কিন্তু শেয়ারসের হোল্ডিং পিরিয়ড 36 মান্থস থেকে কমে 12 মান্থসে দাঁড়ায়। এখানে দেখো বলা হয়েছে ডি যে শেয়ারটা পারচেস করেছে সেটা সে এনএসই ব্রোকার দিয়ে পারচেস করেছে। এনএসই মানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, তাই এখানে যে শেয়ারসগুলোর কথা বলা হয়েছে সেগুলো এনলিস্টেড হচ্ছে ইন্ডিয়ান স্টক এক্সচেঞ্জে। তাই এক্ষেত্রে আমাদের পিরিয়ড অফ হোল্ডিং দেখতে হবে 12 মান্থসের বেশি নাকি কম। চলো দেখে নিই পিরিয়ড অফ হোল্ডিং কত। এর পিরিয়ড অফ হোল্ডিং হলো 1 ফেব্রুয়ারি 2018 থেকে 15 jan 2019, অর্থাৎ লেস দেন 12 মান্থস। যেহেতু 12 মান্থসের কম এটা হোল্ড করে আছে তাই জন্য এটাকে আমরা বলবো শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট। এবার আমরা চলে যাব আমাদের নেক্সট টপিকে। আজকে আমাদের নেক্সট টপিক ট্রান্সফার অফ ক্যাপিটাল অ্যাসেটস। আমরা বেসিস অফ চার্জেসে দেখেছিলাম যে ক্যাপিটাল গেইন হওয়ার জন্য যে বেসিক কন্ডিশনসগুলো দরকার তার মধ্যে একটা ইম্পর্টেন্ট কন্ডিশন হচ্ছে ক্যাপিটাল অ্যাসেট মাস্ট বি ট্রান্সফার ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার। তাহলে এখানে আমাদের জানতে হবে ট্রান্সফার মানে কি। ট্রান্সফার মানে কি সেটা জানার জন্য আমাদের সেকশন 247-এ কিছু রুলস অ্যান্ড রেগুলেশন স্পেসিফাই করে দিয়েছে। চলো দেখে নিই সেগুলো কি কি। ট্রান্সফার বলতে আমরা বুঝবো সেল, এক্সচেঞ্জ অর রেলিঙ্কুইশমেন্ট অফ দ্য অ্যাসেট or extinguishment of any right therein or the compulsory acquisition thereof under any law or the conversion of capital asset by the owner into stock in trade or treatment of asset as stock in trade or the maturity or redemption of a zero coupon bond or any transaction involving the allowing of possession of any immovable property to be taken or retained in part performance of a contract of the nature referred under section 53A of the Transfer of Property Act 1882 or any transaction which has the effect of transferring or enabling the enjoyment of any immovable property। অর্থাৎ হস্তান্তর বলতে আমরা বুঝব সম্পত্তির বিক্রয়, বিনিময় বা ত্যাগ, অথবা সম্পত্তির অধিকারের পরিসমাপ্তি, অথবা কোনো আইন বলে সম্পত্তির বাধ্যতামূলক অধিগ্রহণ, অথবা নির্ধারিত দ্বারা কোনো মূলধনী সম্পত্তি কারবারের মজুদ পণ্যে পরিণত করা বা তার ব্যবহার করা, অথবা 1882 খ্রিস্টাব্দে সম্পত্তির হস্তান্তর আইনের ধারা 53 অনুসারে কোনো চুক্তি আংশিকভাবে সম্পাদনের ফলে কোনো স্থাবর সম্পত্তির অধিকার বা দখল, অথবা কোনো সমবায় সমিতি, কোম্পানি, ব্যক্তিবর্গের সমিতির সদস্য হওয়ার জন্য বা শেয়ার ক্রয়ের জন্য সংগঠিত কোনো লেনদেনের ফলে কোনো স্থাবর সম্পত্তির হস্তান্তর বা ভোগের অধিকার। এবার আমরা দেখে নেব কিছু জেনারেল এক্সাম্পলস যেগুলোকে আমরা ট্রান্সফার হিসেবে ট্রিট করে থাকি। দেখে নিই সেগুলি কি কি। এ লিজ অফ মাইন্স অর ট্রান্সফার অফ ল্যান্ড for a salami or premium, transfer of capital asset by a person to a firm, distribution of capital asset on dissolution of a firm, proprietary business taken over by a firm, repurchase of units of any mutual fund specified under section 1023D or unit of UTI under section 45(6), reduction of share capital of a company entailing payment to shareholders। আরেকবার আমরা এই জিনিসগুলোকে জেনে নিই। দেখো এখানে আমরা সম্পত্তির হস্তান্তরের সাধারণ উদাহরণ হিসেবে বলে থাকি সেলামির বিনিময়ে কোনো খনির ইজারা বা হস্তান্তর, এবং অংশীদারি প্রতিষ্ঠানকে কোনো ব্যক্তি কর্তৃক সম্পত্তির হস্তান্তর, অংশীদারি প্রতিষ্ঠানের বিলোপ সাধনের ফলে কোনো সম্পত্তির বিতরণ, অংশীদারি কারবার কর্তৃক কোনো একমালিকানা প্রতিষ্ঠানের অধিগ্রহণ। সেকশন 1023 ধারায় উল্লিখিত ইউনিট ট্রাস্টের ইউনিট
কিংবা কোনো মিউচুয়াল ফান্ডের ইউনিট পুনঃক্রয়। কোম্পানির মূলধন হ্রাস করার ফলে শেয়ার হোল্ডারদের কোনো প্রদান। তার মানে এখানে যেমন কিছু উদাহরণ রয়েছে যেগুলো দিয়ে আমরা বুঝতে পারবো কোন কোন ক্ষেত্রে অ্যাসেটগুলোকে ট্রান্সফার অফ অ্যাসেট হিসেবে ট্রিট করা হবে, সেরকম নিশ্চয়ই কিছু ট্রানজাকশানস থাকবে যেগুলো হলে সেগুলোকে আমরা কিন্তু ট্রান্সফার হিসেবে বিবেচনা করব না। চলো আমরা দেখে নিই কোন ট্রানজাকশানসগুলো ট্রান্সফার হিসেবে ট্রিট হবে না। সেকশন 46 এবং সেকশন 47 এই বিষয়ে কিছু স্পেসিফিক রুলস বলেছে, দেখে নিই একবার সেগুলো কি কি। এনি ডিস্ট্রিবিউশন অফ অ্যাসেট বাই এ কোম্পানি টু ইটস শেয়ার হোল্ডার্স অন লিকুইডেশন। Any distribution of capital asset on the total or partial portion of a half or Hindu undivided family. Any transfer of capital asset under a gift, will or an irrevocable trust. Any transfer of capital asset by a wholly owned subsidiary company to the Indian holding company. Any transfer in the scheme of amalgamation of a capital asset by the amalgamating company to the amalgamated Indian company. Any transfer of agricultural land in India effected before 1st March 1970. Any transfer of capital asset being any work of art, archaeological, scientific or art collection, book, manuscript, paint to government, university or national museum. And with the certain condition, any transfer of capital asset being a land of a Sikh industrial unit. অর্থাৎ কারবারের অবসায়নের পর মূলধনী সম্পত্তিগুলিকে কোম্পানি কর্তৃক শেয়ার হোল্ডারদের মধ্যে বিতরণ, কোনো হিন্দু যৌথ পরিবারের বিভাজনের পর কোনো মূলধনী সম্পত্তির বিতরণ, দান, উইল অথবা প্রত্যাহার করা যায় না এরূপ কোনো ট্রাস্টের মাধ্যমে কোনো মূলধনী সম্পত্তির বিতরণ, কোনো কোম্পানি কর্তৃক ভারতীয় অধীনস্থ কোম্পানিকে মূলধনী সম্পত্তি হস্তান্তর এবং ভারতীয় হোল্ডিং কোম্পানিকে তার অধীনস্থ কোম্পানির মূলধনী সম্পত্তির হস্তান্তর। সংযুক্তিকরণ প্রকল্পে যে সমস্ত কোম্পানির সংযুক্তিকরণ ঘটে সেই সমস্ত কোম্পানির দ্বারা একত্রিত ভারতীয় কোম্পানিকে মূলধনী সম্পত্তির হস্তান্তর। 1 মার্চ 1970 তারিখের আগে ভারতে অবস্থিত কৃষি জমির হস্তান্তর, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বা কোনো বিশ্ববিদ্যালয় বা জাতীয় সংগ্রহশালাকে কোনো বই, পাণ্ডুলিপি, চিত্র, ছবি ইত্যাদি হস্তান্তর, কিছু শর্ত সাপেক্ষ রুগ্ন কোম্পানির হস্তান্তর। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা এই লেনদেনগুলিকে হস্তান্তর হিসেবে বিবেচনা করব না। এখানে একটা কথা মনে রাখবে, এখানে বিশেষ কিছু কিন্তু বোঝাবার নেই, এগুলো সমস্ত কিছুই সেকশনে মেনশন করে দেওয়া রয়েছে ট্যাক্সের, তাই আমাদের এগুলোকে ভালো করে মুখস্থ করে নিতে হবে, না হলে কিন্তু আমাদের অঙ্ক করতে অসুবিধা হবে। এবার আমরা দেখে নেব কিছু কেস স্টাডিজের, মানে আমরা তো এতক্ষণ জানলাম যে কোনটা ট্রান্সফার আর কোনটা ট্রান্সফার নয়। যেটা ট্রান্সফার নয় সেগুলো নিয়ে তো আমাদের অসুবিধা নেই, কিন্তু যেগুলো আমাদের কাছে ট্রান্সফার সেগুলোতে আমরা পিরিয়ড অফ হোল্ডিং কী করে ডিসাইড করব সেটা কিন্তু আমরা এই কেস স্টাডিজগুলোর মাধ্যমে জানার চেষ্টা করব। State the reason whether the asset is short term or long term in the below scenarios. অর্থাৎ আমরা নিচের উদাহরণগুলো দেখে জানার চেষ্টা করব কোনটা শর্ট টার্ম আর কোনটা লং টার্ম অ্যাসেট এবং তার সপক্ষে যুক্তি দেওয়ার চেষ্টা করব। A bought 2000 shares in XYZ company on 31st Jan 2018. The company goes into liquidation on 31st October 2018. The company made payment to A on 31st March 2019. তাহলে এখানে দেখো কোন অ্যাসেটের কথা বলা হয়েছে। এখানে আমরা শেয়ারসের কথা মেনশন করেছি। আমরা সবাই জানি শেয়ারস কিন্তু ক্যাপিটাল অ্যাসেট, কারণ আমরা আগেই সেটা আলোচনা করেছি। এবার আমরা এই শেয়ারসের পিরিয়ড অফ হোল্ডিং জানার চেষ্টা করব। দেখো শেয়ারটা কেনা হয়েছিল 31st Jan 2018-এ, কিন্তু কোম্পানি লিকুইডেটেড হয়ে গেছে 31st October 2018-এ, আর কোম্পানি পেমেন্ট করেছে 31st March 2019-এ।
তাহলে আমাদের কনফিউশন হতে পারে যে আমরা পিরিয়ড অফ হোল্ডিং 31 jan 2018 থেকে তো শুরু করলাম, কিন্তু এর শেষ কোথায় হবে? 31 October 2018 নাকি 31 March 2019? একটু আগেই যদি আমরা পড়াটা মনে করি তাহলে আমরা দেখব সেখানে বলা হয়েছে যে কোনো কোম্পানি লিকুইডেশনে চলে গেলে তার অ্যাসেট যদি ডিস্ট্রিবিউট করে দেয় তাহলে সেটা কিন্তু আমাদের ট্রান্সফারের মধ্যে পড়বে না। এখানে দেখো কোম্পানি লিকুইডেশনে গেছে 31 October 2018, কিন্তু পেমেন্ট করেছে 31 March 2019। তাহলে 31 March 2019 এই ডেটটা আমাদের কাছে ইরেলিভেন্ট। যবে কোম্পানি লিকুইডেশনে গেছে আমাদের পিরিয়ড অফ হোল্ডিং তত অবধি, অর্থাৎ 31 October 2018 অবধি। যদি তোমরা এখানে ক্যালকুলেট করো তাহলে তোমরা দেখবে তোমরা পাবে 9 মান্থস। আমরা আগেও পড়েছি এবং জানি যে শেয়ার যদি ইন্ডিয়ান স্টক এক্সচেঞ্জে এনলিস্টেড হয় সেখানে পিরিয়ড অফ হোল্ডিং 36 মান্থস হয় না, হয় 12 মান্থস। এখানে দেখো প্রশ্নে কিছু বলে দেওয়া নেই, তবুও আমরা ধরে নেব যে শেয়ারসটা এনলিস্টেডই আছে, তাই আমরা এখানে টেনিওর ধরছি 12 মান্থস। যেহেতু 9 মান্থস 12 মান্থসের থেকে কম, তাই জন্য এটা শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট। চলে যাব আমাদের পরের প্রশ্নে। B got a diamond ring by way of gift from his uncle on 1st Jan 2019. The ring was purchased by his uncle on 30th December 2010. B sold this ring on 31st December 2019. আমরা জানি ডায়মন্ড রিং আমাদের কাছে জুয়েলারি। আমরা এটাও জানি যে জুয়েলারি মানেই মুভেবল প্রপার্টি, আর মুভেবল প্রপার্টির ক্ষেত্রে আমাদের দেখতে হয় যে সেটা কি পার্সোনাল এফেক্টের মধ্যে পড়ছে নাকি পড়ছে না। কারণ যদি পার্সোনাল এফেক্টের মধ্যে পড়ে তাহলে সেটাকে আমরা ক্যাপিটাল অ্যাসেট হিসেবেই ট্রিট করি না, তাই সেখানে ক্যাপিটাল গেন অ্যারাইজ করার প্রশ্নই আসে না। কিন্তু আমরা এটাও জানি যে যে কোনো জুয়েলারি সেটা মুভেবল প্রপার্টি হলেও সেটা কিন্তু এক্সক্লুডেড ফ্রম পার্সোনাল এফেক্ট, তাই জন্য সেটা ক্যাপিটাল অ্যাসেট, তাই ডায়মন্ড রিং আমাদের ক্যাপিটাল অ্যাসেট। এবার যদি আমরা প্রশ্নটাকে একটু অ্যানালাইজ করি তাহলে আমরা দেখতে পাবো এটা ঠিক ওপরের প্রশ্নটার রিভার্স। মানে এখানে আমরা সোল্ড ডেটটা জানি সেটা 31 December 2019, কিন্তু ডেট অফ অ্যাকুইজিশন নিয়ে আমাদের কনফিউশন আছে, সেটা কি 1st Jan 2019 নাকি 30th December 2010। মনে রাখবে সবসময় যেদিন টাকার লেনদেন হয়েছিল ফার্স্ট সেটাকে আমরা কিন্তু ধরবো ডেট অফ অ্যাকুইজিশন। এখানে দেখো আঙ্কেল এটা কিনেছিলেন 30 December 2010-এ এবং বিক্রি করা হয়েছে 31 December 2019-এ, মানে আমাদের টেনিওরটা শুরু হবে 30 December 2010-এ। এখানে 1st Jan 2019 এলো না কেন? কারণ এখানে বি আঙ্কেলের থেকে ডায়মন্ড রিংটা সেদিন পেয়েছিল, কিন্তু বাই ওয়ে অফ গিফট, মানে ওই দিনকে কোনো তাদের টাকার লেনদেন কিন্তু হয়নি, তাই এখানে ডেট অফ অ্যাকুইজিশন হবে 30 December 2010। পিরিয়ড অফ হোল্ডিং ক্যালকুলেট করলে আমরা দেখব সেটা হচ্ছে 36 মান্থসের বেশি। আমরা জানি 36 মান্থসের বেশি যদি হয় তাহলে আমরা সেটাকে বলবো লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট। চলো এবার চলে যাই ক্যাপিটাল গেন এবং ক্যাপিটাল রিসিটের মধ্যে ডিফারেন্স কী তা জানতে। ক্যাপিটাল গেন এবং ক্যাপিটাল রিসিটের মধ্যে ডিফারেন্স কী তা জানতে আমরা দেখব প্রথমে ডেফিনেশন ওয়াইজ কী ডিফারেন্স, তারপরে দেখব ট্যাক্সেবিলিটি ওয়াইজ কী ডিফারেন্স। দেখে নিই ক্যাপিটাল গেনের ডেফিনেশন নিয়ে আমাদের কোনো ডাউট নেই, কারণ আমরা আগেই দেখেছি যে সেকশন 45(1)-এ বলা হয়েছে এনি গেন অ্যারাইজিং ফ্রম দ্য ট্রান্সফার অফ ক্যাপিটাল অ্যাসেট ইজ ট্রিটেড অ্যাজ ক্যাপিটাল গেন। আর ক্যাপিটাল রিসিট কি? এনি রিসিট অ্যারাইজিং ফ্রম ট্রান্সফার অফ এ মুভেবল পার্সোনাল প্রপার্টি ইজ নোন অ্যাজ ক্যাপিটাল রিসিট। অর্থাৎ যে আমরা এটা জানি যে কোনো ক্যাপিটাল অ্যাসেট বিক্রি করলে আমরা যে গেনটা পাই সেটা হচ্ছে ক্যাপিটাল গেন, কিন্তু আমরা এটাও জানি ক্যাপিটাল অ্যাসেটের মধ্যে একটা ক্যাটাগরি হচ্ছে মুভেবল অ্যাসেট। মুভেবল অ্যাসেটের একটা পোর্শন হচ্ছে আবার সেই সমস্ত অ্যাসেট যেগুলো অ্যাসেসির পার্সোনাল ইউজের জন্য ব্যবহার করা হয়, সেগুলোকে আমরা ক্যাপিটাল অ্যাসেট হিসেবে ট্রিট করি না। তাহলে সেই সমস্ত জিনিসগুলো বিক্রি করে যদি আমাদের কোনো রিসিট হয় তখন সেটা আমাদের কাছে গেন হিসেবে ট্রিট হয় না, সেটা আমাদের কাছে রিসিট হিসেবে ট্রিট হয়, কারণ সেটা অ্যাসেসি বা তার ডিপেন্ডেন্ট নিজের পার্সোনাল ইউজের জন্য ব্যবহার করেছিল, সেটাকে আমরা বলে থাকি ক্যাপিটাল রিসিট। এবার দেখব ট্যাক্সেবিলিটি। এই যে ক্যাপিটাল গেন তার উপর যে ট্যাক্সটা হয় সেটা আমরা জানি ক্যাপিটাল গেন হেডে আসে,
কিন্তু ক্যাপিটাল রিসিটের ওপর সাধারণভাবে ইনকাম ট্যাক্স বলছে কোনো তোমাকে ট্যাক্স পেমেন্ট করতে হবে না, অর্থাৎ ট্যাক্স অন ক্যাপিটাল গেন ইজ চার্জড আন্ডার দ্য হেড ক্যাপিটাল গেন। আর ইন কেস অফ ক্যাপিটাল রিসিট নো ট্যাক্স ইজ চার্জড আন্ডার এনি হেড অফ ইনকাম ট্যাক্স। এবার আমরা চলে যাব ক্যাপিটাল গেনের কম্পিউটেশন জানতে। আমরা জানি ক্যাপিটাল অ্যাসেটকে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম, কিন্তু নিশ্চয়ই কোনো পারপাস ছিল যেই পারপাসের জন্য আমরা ক্যাপিটাল অ্যাসেটকে দুটো ভাগে ভাগ করেছিলাম, সেটা অবশ্যই ক্যাপিটাল গেন কম্পিউট করার জন্য। আমরা একবার দেখে নিই বেসিস অফ চার্জেসটা আমাদের কী ছিল। According to section 45(1) of Indian Income Tax Act, any profit or gain arising from the transfer of capital asset shall be chargeable to income tax under the head capital gain in the previous year in which the transfer takes place. এটা নিয়ে আমরা আগের দিনই আলোচনা করেছিলাম। এখন ক্যাপিটাল গেনকে যদি আমরা একটু ক্লাসিফাই করার চেষ্টা করি, তাহলে আমরা দেখব ক্যাপিটাল গেনকেও আমরা দুভাগে ভাগ করতে পারছি, শর্ট টার্ম ক্যাপিটাল গেন এবং লং টার্ম ক্যাপিটাল গেন। কেন এই দুভাগে ভাগ করা হয়েছে সেটা আমি তোমাদের একটু পরে বলছি। এবার আমরা চলে যাব শর্ট টার্ম ক্যাপিটাল গেনে। সেকশন 242B বলছে এনি ক্যাপিটাল গেন অ্যারাইজিং ফ্রম ট্রান্সফার অফ এ শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট ইজ টার্মড অ্যাজ শর্ট টার্ম ক্যাপিটাল গেন। অর্থাৎ শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট বিক্রি করার ফলে আমাদের যে গেনটা হবে সেটা হচ্ছে শর্ট টার্ম ক্যাপিটাল গেন। এটা আমরা নাম দেখে সহজেই বুঝতে পারছি। এবার আমরা দেখে নেব এটা ক্যালকুলেশনের কোনো প্রোফর্মা বলা আছে কিনা। দেখো শর্ট টার্ম ক্যাপিটাল গেন কী করে কম্পিউট করা হবে তার প্রপার প্রোফর্মা কিন্তু দিয়ে দেওয়া আছে। এখানে আমরা প্রথমে খুঁজে বার করব ফুল ভ্যালু অফ কনসিডারেশন রিসিভড, মানে আমরা যত টাকা দিয়ে এটাকে বিক্রি করব প্রথমে সেই ফুল ভ্যালু অফ কনসিডারেশনটাকে খুঁজতে হবে। তারপরে তার থেকে ডিডাক্ট করতে হবে নিচের তিনটে আইটেম। কস্ট অফ অ্যাকুইজিশন অফ ক্যাপিটাল অ্যাসেট, মানে সেই ক্যাপিটাল অ্যাসেটটা কেনার জন্য আমার যা খরচা হয়েছে। কস্ট অফ ইমপ্রুভমেন্ট টু দ্য ক্যাপিটাল অ্যাসেট, সেই ক্যাপিটাল অ্যাসেটটাকে ইমপ্রুভ করবার জন্য আমার যদি কিছু খরচা হয়ে থাকে। এবং এক্সপেন্ডিচার ইনকার্ড হোললি অর এক্সক্লুসিভলি ইন কানেকশন উইথ সাচ ট্রান্সফার, মানে ওই ট্রান্সফারটা করবার জন্য আমার যদি কোনো এক্সপেন্ডিচার হয়ে থাকে। এই তিনটেকে যোগ করে যদি আমরা ফুল ভ্যালু অফ কনসিডারেশন থেকে বাদ দিই তাহলে আমরা একটা ব্যালেন্স অ্যামাউন্ট পাবো। সেখান থেকে আমরা এক্সেমশন অ্যাভেল করতে পারবো যদি আমরা স্পেসিফিক কিছু কন্ডিশন ফুলফিল করি, কিন্তু সেগুলো তোমাদের সিলেবাসে নেই। সেগুলো কোথায় মেনশন করা আছে? সেগুলো মেনশন করা আছে 54B, 54D, 54G। এটা শুধু তোমরা জেনে রাখো। এবার এই এক্সেমশনটাকে বাদ দিয়ে আমরা যেটা পাবো সেটাকেই আমরা বলবো শর্ট টার্ম ক্যাপিটাল গেন। তাহলে আমরা লং টার্ম ক্যাপিটাল গেন কাকে বলবো? লং টার্ম ক্যাপিটাল গেন আমরা নাম দেখেই বুঝতে পারছি যে লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট বিক্রি করার ফলে আমাদের যে গেনটা হবে সেটা হচ্ছে লং টার্ম ক্যাপিটাল গেন। এটা কোন সেকশনে মেনশন করা আছে? সেকশন 229B। তাহলে লং টার্ম ক্যাপিটাল গেন কম্পিউট করার জন্য নিশ্চয়ই কিছু স্পেসিফিক প্রোফর্মা আছে, দেখে নিই তো সেটা কি। দেখো এটা একদমই শর্ট টার্ম ক্যাপিটাল গেনের মতো, শুধু কিছু মাইনার চেঞ্জেস আছে। সেটা কোথায়? সেটা ডিডাকশানে। ওখানে আমরা ডিডাক্ট করেছিলাম কস্ট অফ অ্যাকুইজিশন অফ ক্যাপিটাল অ্যাসেট, এখানে আমরা ডিডাক্ট করছি ইন্ডেক্সড কস্ট অফ অ্যাকুইজিশন। ওখানে আমরা ডিডাক্ট করেছিলাম কস্ট অফ ইমপ্রুভমেন্ট, এখানে আমরা ডিডাক্ট করছি ইন্ডেক্সড কস্ট অফ ইমপ্রুভমেন্ট। এই দুটো ছাড়া বাকি মেথড কিন্তু সেমই। এখানেও ফুল ভ্যালু থেকে ডিডাকশানগুলো বাদ দিলে আমরা পাবো ব্যালেন্স অ্যামাউন্ট, এবং তারপরে কিছু কন্ডিশনস ফুলফিল করলে আমরা কিছু এক্সেমশন অ্যাভেল করতে পারবো। কিন্তু এখানেও দেখো একটু চেঞ্জেস আছে। ওখানে মাত্র 3টে সেকশন ছিল, এখানে সেকশনও কিন্তু বেশি। এখানে 54, 54B, D, F, G আর GA আছে। তাহলে এই যে এক্সেমশনগুলো থাকবে সেগুলোকে লেস করে দিলে আমরা পাবো লং টার্ম ক্যাপিটাল গেন। আমি একটু আগেই বলেছিলাম না যে একটা বিশেষ পারপাসে শর্ট টার্ম আর লং টার্ম ক্যাপিটাল গেনকে সেপারেট ওয়েতে ক্যালকুলেট করা হয়। সেটা হচ্ছে এই যে ইন্ডেক্স কস্টটা থাকে তার অ্যাডভান্টেজ নেওয়ার জন্যই লং টার্ম ক্যাপিটাল গেনকে শর্ট টার্ম ক্যাপিটাল গেনের থেকে আলাদা করা হয়। এবার আমাদের জানতে হবে ফুল ভ্যালু অফ কনসিডারেশন কি, ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন কি, বা কস্ট অফ ইমপ্রুভমেন্ট কি। এগুলো আমরা অবশ্যই পরের ক্লাসে আলোচনা করব।